আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাহান আলী। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খাদ্য মন্ত্রণালয় আওতাভুক্ত খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক 2021 সালে যে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নের সলিউশন। এবং আমি যেহেতু ম্যাথ টিচার, সো আমি আপনাদের ওই প্রশ্নের ম্যাথ অংশের সলিউশন দেখাই দিব। কোন কোন টপিক থেকে ম্যাথ আসছিল, কী কী ম্যাথ আসছিল আমরা সমাধান করব। পাশাপাশি ওই অধ্যায়গুলো সম্পর্কে একটু মোটামুটি ধারণাও নিব এবং এর মাধ্যমে আমি বলার বা বোঝানোর চেষ্টা করব যে আপকামিং যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা আছে উপখাদ্য পরিদর্শক পদে, সেখানে কোন কোন টপিক্সের ম্যাথ ইম্পর্টেন্ট আমরা এই প্রশ্ন অ্যানালাইসিস করলে মোটামুটি একটা আইডিয়া পাবো। চলেন শুরু করে দিই। এই পরীক্ষাটা হয়েছিল 19/11/2021 সালে। তো এই প্রশ্নের যে ম্যাথ ছিল আর কি, একদম শুরুতে যে ম্যাথটা আমরা দেখতে পাবো, এই ম্যাথটা হলো 2, 3, 5, 9, 17 এর পরবর্তী সংখ্যা কত। আসলে এই যে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নটা হলো স্বাভাবিকভাবে আমরা যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো ইউজ করি এরকম না। এই প্রশ্নটাকে আমরা মানসিক দক্ষতার পার্ট বলে থাকি, যে মানসিক দক্ষতায় ধারা রিলেটেড এই প্রশ্নটা আর কি, যে ধারা সংক্রান্ত বা সংখ্যা সংক্রান্ত। প্রশ্নে বলছে যে 2, 3, 5, 9, 17 এর পরবর্তী সংখ্যা কত। তার মানে কি, ওরা একটা ধারা পর্যায়ক্রমে সাজায় রাখছে, তারপর বলছে যে 17-র পরের সংখ্যাটা কি হইতো, ওরা অপশনে দিয়ে রাখছে, আমরা দেখব। ঠিক আছে, এখন যে কোনো প্রশ্ন এরকম ধারা সংক্রান্ত যদি আসে পরীক্ষার হলে, ধারা সংক্রান্ত যে কোনো মানসিক দক্ষতার প্রশ্ন আমরা কি করতে পারি, আমরা চলেন আগে একটু আলোচনা করে তারপরে ম্যাথটা সলিউশন করি। কি বলেন, একটু আলোচনার দিকে যে ধারা সংক্রান্ত কি ম্যাথ হতে পারে আমাদের পরীক্ষার হলে প্রশ্নে। ঠিক আছে, ধারা সংক্রান্ত যে ম্যাথগুলো আসতে পারে মানসিক দক্ষতার, তার ভিতরে অন্যতম হলো, বোর্ডের কালারটা চেঞ্জ করেন, তার ভিতর অন্যতম হলো আমাদের ফিবোনাক্কি। হ্যাঁ, আপনারা ফিবোনাক্কি ধারা, এর ইংরেজি বানান হলো FIBONACCI, ফিবোনাক্কি। ঠিক আছে, এটা ফিবোনাক্কি বানাচ্ছি, আপনি যাই বলেন। এইরকম একটা ধারা আছে যে ধারা থেকে প্রায় পরীক্ষায় ম্যাথ হয়ে থাকে। হ্যাঁ, মানসিক দক্ষতা ফিবোনাক্কি ধারা থেকে ম্যাথ হয়ে থাকে। এই ফিবোনাক্কি ধারা আমাদের একটাই, সে ধারাটা দেখতে কীরকম, যে 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21 এভাবে চলতেছে। এই একটা ধারাই ফিবোনাক্কি ধারা। তাহলে আগে যদি আমরা ফিবোনাক্কি ধারা সম্পর্কে জানতে চাই, তাহলে ফিবোনাক্কি ধারাটা কি, সেই সকল ধারাকেই আমরা ফিবোনাক্কি ধারা বলবো যে ধারার 2টা পদ যোগ করে পরের পদ হয়। মানে সামনের 2টা পদ যোগ করে কি হবে, পরের পদ হবে, এটাকে আমরা ফিবোনাক্কি ধারা বলবো। যেমন এই 2টা যোগ করলে কি হবে, পরেরটা হবে, আবার এই 2টা যোগ করলে পরেরটা হবে, আবার এই 2টা যোগ করলে পরেরটা হবে, এই 2টা যোগ করলে পরেরটা হবে। তার মানে যে ধারায় এভাবে সামনের 2 পদ যোগ করলে পরের পদ হয়, এটাকে আমরা ফিবোনাক্কি ধারা বলবো। ঠিক আছে, এই ফিবোনাক্কি ধারা একটাই। আপনাকে পরীক্ষার হলে মনে করেন 21 পর্যন্ত দিছে, দেওয়ার পর জিজ্ঞেস করছে পরবর্তী পদটা কত, তাহলে আপনার অ্যান্সার কি হবে, এই 21 আর 13 যোগ করবেন। আপনি যদি 21 আর 13 যোগ করেন, অ্যান্সার কত চলে আসতেছে, 21 আর 13 আমরা যোগ করলে আমরা অ্যান্সার পাচ্ছি 13 আর 21 মিলে কত, 30, 34। তার মানে পরবর্তী পদ কত, 34। যদি আপনাকে 34 পর্যন্ত দেওয়ার পর বলতো পরবর্তী পদ কত, তাহলে আপনি 34 আর 21 যোগ করতেন, তখন এই 2টা যোগ করতেন, যোগ করে আপনার অ্যান্সার কি বলতেন, 50, 55। ঠিক আছে, মানে এভাবে চলতে থাকবে আপনার ধারা একটা। আপনার যদি 8 পর্যন্ত শেষ করে দিয়ে বলে পরবর্তী পদ কত, তাহলে আপনি 5 আর 8 যোগ করে 13 বলবেন। 13 পর্যন্ত দেওয়ার পর যদি বলে পরবর্তী পদ কত, তাহলে 8 আর 13 যোগ করে 21 বলবেন। ধারা একটাই, এই একটা ধারারই যে কোনো এক জায়গায় ওরা স্থগিত হয়ে পরের পদ আপনার কাছে চাইতে পারে। পরে একটা চাক আর 2টা চাক আপনি যদি মনে রাখতে পারেন, ফিবোনাক্কি ধারা মানে কি, প্রথম পদ 2টা পদ যোগ করে পরের পদ হয়, তাহলে সেটাকে আমরা ফিবোনাক্কি ধারা বলবো। ঠিক আছে, এই ছিল ফিবোনাক্কি ধারা আলোচনা। তাহলে আপনি যদি পরীক্ষার হলে কোনো সময় ম্যাথ দেখতে পারেন এরকম ধারা দিয়ে পরবর্তী পদ জিজ্ঞেস করছে, আপনার মাথাকে ফার্স্ট টাইম চিন্তা নিয়ে আসতে হবে এটা ফিবোনাক্কি ধারা কি না, হতেও পারে না হতে পারে, বাট আপনি ফিবোনাক্কি ধারা যদি বুঝতে পারেন যে না এটা ফিবোনাক্কি ধারা আওতাভুক্ত হচ্ছে, তাহলে আপনি সহজে আনসারটা করে ফেলতে পারতেছেন। আর না হলে আপনারা অন্য চিন্তা করব। ঠিক আছে, না হলে কি চিন্তা করব এটা নিয়ে এবার আলোচনা করা যাবে। এটা হলো মনে করেন যে একটা টেকনিকের মতো, যে আমরা ধারা এটা দেখব। 2 নম্বরে কি আসবো, যে কোনো ধারা দেখব, ওই ধারাটার ব্যবধান চেক করব। কি করব ভাই, যে না ধারা দিছে, কোনো কিছু সংখ্যা দিছে, পদ দিছে, তাহলে আমরা পরবর্তী পদ কীভাবে নির্ণয় করবো এটা জানার জন্য আমাকে ব্যবধান চেক করতে হবে। যেমন আমি আপনাকে বললাম 1, 3, 5, 7, 9 এভাবে একটা ধারা দিয়ে বললাম যে এর পরবর্তী সংখ্যা কত,
তাহলে আপনি এর পরবর্তী সংখ্যা কিভাবে বুঝবেন? আগে এগুলোর ব্যবধান চেক করবেন। দেখুন এই দুইটার ব্যবধান কত? 2, এটার ব্যবধান 2, এটার ব্যবধান 2, এটার ব্যবধান 2। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে যে পদগুলো ক্রমান্বয়ে আসতেছে প্রতিটা পদের মধ্যবর্তী ব্যবধান কত? প্রতি দুইটা পদের মধ্যবর্তী ব্যবধান হলো 2। তার মানে এর পরে যে পদ আমাদের আসবে ওই পদের সাথে 9 এর ব্যবধানও কত হবে? 2 হবে। তাহলে 9 আর 2 যোগ করলে আমাদের অ্যান্সার কত আসবে? 11। ঠিক আছে, এটা একটা সিস্টেম। অথবা মনে করেন আপনাকে এভাবে পদ দিল 2, 4, 8, 16, 32 এভাবে দিল, দিয়ে বললো পরবর্তী পদ কত। তাহলে আমাদের অ্যান্সার কী দাঁড়াবে? দেখেন এই দুইটার ব্যবধান কত? 2, এই দুইটার ব্যবধান কত? 4, এই দুইটার ব্যবধান কত? 8, এই দুইটার ব্যবধান কত? 16। এখন যখন আমি ব্যবধানগুলোর দিকে তাকাবো দেখতেছি ব্যবধানগুলো কি 2, 4, 8, 10, 8, 16। তার মানে কি ক্রমান্বয়ে 2 গুণ করে হচ্ছে। 2 দুগুণা 4 হয়েছে, 4 দুগুণা 8 হয়েছে, 8 দুগুণা 16 হয়েছে। তার মানে এর পরের ব্যবধান কত হবে? আমার 32 হবে। 16 দুগুণা 32 হবে, মানে প্রতিবার 2 গুণ করেই ব্যবধানগুলো বাড়তেছে। তাহলে 32 আর 32 গুণ করলে আমরা পরবর্তী পদ কত পাবো? 64। আশা করি বুঝছেন। ঠিক আছে, তার মানে যে কোনো ধারা যদি দেখে আমাকে পরবর্তী পদ জিজ্ঞেস করা হয় আমি আগে ফিবোনাক্কি চিন্তা করবো, যদি ফিবোনাক্কি মিললো, না হলে আমি ব্যবধান টেস্ট করব। যদি ব্যবধান যা আছে, এমন হতে পারে ব্যবধান 1 করে বাড়তেছে, ব্যবধান 2 করে বাড়তেছে, অথবা বিজোড় আকারে বাড়তেছে, জোড় আকারে বাড়তেছে, অথবা এভাবে 2 গুণ করে যাচ্ছে, 3 গুণ করে যাচ্ছে, এরকম যে কোনো একটা ব্যবধান চেক করলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, ওকে। এখন আমরা আমাদের অঙ্কের দিকে আসি। তাহলে আমাদের অঙ্কে কি বলছে দেখি। তাহলে আমাদের অঙ্ক অনুযায়ী এটা ফিবোনাক্কি ধারা নয় ভাই। কেন? এই দুইটা যোগ করে কি হচ্ছে? 5 হচ্ছে, কিন্তু 3 আর 5 যোগ করে 9 হয় না। 3 আর 5 যোগ করে কি হয়? এটা 8 হয়। এই প্রথম দুইটা যোগ করে 5 হয়, কিন্তু 3 আর 5 যোগ করে 8 হওয়া লাগতো, কিন্তু দিছে কি 9। তার মানে আমি বুঝে গেলাম এটা ফিবোনাক্কি ধারা নয়। তাহলে কি ধরনের? আমরা তখন ব্যবধান চেক করব। কি করব ভাই? পদগুলো লেখার পরে এদের মধ্যবর্তী ব্যবধান চেক করব। তাহলে এটার যদি ব্যবধান চেক করি, ব্যবধান কত? 1, এটার ব্যবধান কত? 2, এটার ব্যবধান কত? 4, এটার ব্যবধান কত? 8। তাহলে পরবর্তী পদের ব্যবধান কত হবে? তাহলে পরবর্তী সংখ্যাটা আমরা বুঝতে পারবো। দেখেন ব্যবধানগুলো কিভাবে গেছে। 1-এর পরে ব্যবধানটা কি হয়েছে? 2 হয়েছে, মানে কি 2 গুণ। তারপরে ব্যবধান হয়েছে 4, 2 গুণ। তারপরে ব্যবধান কত? 8, 2 গুণ। তার মানে ব্যবধানগুলো 2 গুণ করে বাড়তেছে। তাহলে এর পরের ব্যবধান অবশ্যই কত হবে? আর 2 গুণ করে 16 হবে। তাহলে যদি ব্যবধান 16 হয়, তাহলে 16 আর 17 মিলে আমার পদ সংখ্যা কত দাঁড়াবে? 33। 16 আর 17 মিলে কত হয় ভাই? 33। তাহলে আমাদের অ্যান্সার হবে পরবর্তী সংখ্যা 33। আশা করি আপনারা বুঝছেন। হ্যাঁ, ওকে। এই ছিল এই ম্যাথ বা ধারা সংক্রান্ত যে প্রশ্নগুলো আসার পসিবিলিটি আপনাদের পরীক্ষায়, সেগুলো হলো ফিবোনাক্কি ধারা চেক করবেন, তারপর এই ব্যবধান চেক করবেন, আপনি আশা করি সলিউশন পাবেন। আর একটা জিনিস মনে রাখবেন এই ধারারই, সেটা হলো আমাদের যেটা আছে প্রাইম নাম্বার যেটাকে আমরা বলি, ঠিক আছে, বা মৌলিক সংখ্যা বাংলায় যদি বলি, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, এটারও ধারাটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন মৌলিক সংখ্যার ধারা কি? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, এটা কিন্তু আমাদের মৌলিক সংখ্যার ধারা। এখন পরীক্ষা হলে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে 13 পর্যন্ত দিল, বা মাঝখান থেকে এই পর্যন্ত দিলে, 4টা দিয়ে বলা হলো পরবর্তী পদ কত। তাহলে দেখেন 7, 11, 13, 17। আপনাকে প্রশ্ন মনে করেন এরকম দিচ্ছে যে 7, 11, 13, 17 পরবর্তী সংখ্যাটা কত। এখন আপনি ফিবোনাক্কি ধারার ভিতরে পাবেন না। আপনি এটা যদি ব্যবধান চেক করেন, দেখেন এখানে ব্যবধান পাবেন 4, এখানে ব্যবধান কত পাবেন? 2, এখানে ব্যবধান কত পাচ্ছেন? 4, আর পরের ব্যবধান অবশ্যই কী হবে? 2 আসবে। এটা চিন্তা করতে পারেন। ঠিক আছে, 2। কিন্তু এর পরের যদি মৌলিক 19 পর্যন্ত ওরা যদি দিত, এটা এভাবে যে 4 ব্যবধান 2 ব্যবধান, 4 ব্যবধান 2 ব্যবধান এগুলো মিলতেছে, কিন্তু 19-এর পরবর্তী পদ কত? 23 আমাদের মৌলিক সংখ্যা। তাহলে এর পরের ব্যবধান কত? আবার 4। 23-এর পরে আবার মৌলিক সংখ্যা কত আমাদের ভাই? 29। ঠিক আছে, তাহলে 23-এর পরে মৌলিক সংখ্যা কত? 29। 23 পর্যন্ত দেওয়ার পর যদি ওরা 29 পর্যন্ত অ্যান্সার চাইতো, তখন কিন্তু আমার এখানে ব্যবধান চলে আসতে কত? 6। তার মানে এই ব্যবধানের সিস্টেমটা এখানে কাজে নাও লাগতে পারে বা কাজে লাগতেও পারে। কিন্তু আমরা দেখব কি, যে 7, 11, 13, 17, 19 এগুলো বিজোড় সংখ্যা। আর মৌলিক সংখ্যা হওয়ার পূর্ব শর্ত কি? এটা বিজোড় হবে। পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2, এই ব্যতীত সব মৌলিক সংখ্যা কি? বিজোড়। তাহলে এটা যেহেতু বিজোড়,
এখন সব বিজোড় যে হচ্ছে এমনটা না, এমন মনে করতেন যে আমি তাহলে সব বিজোড় পাবো, বিজোড়টা না। দেখেন যদি বিজোড়ই সব অ্যান্সার হতো তাহলে 7-এর পরে 9 দিত, 11 দিত, 13 দিত, আবার 15 দিয়ে তারপর 17 দিত, কিন্তু দেয়নি। তার মানে 7, 11 এগুলো কোন ধরনের সংখ্যা? মৌলিক সংখ্যা। ওরা যে পর্যন্ত থামাই দিছে তাহলে পরটা আমার কি অ্যান্সার, ঠিক আছে। এরপরে যদি 29 তাহলে 31 আমার অ্যান্সার হবে, ঠিক আছে। এই তাহলে এই 3টা জিনিস ধারার ক্ষেত্রে মনে রাখবেন, ফিবোনাক্কি ধারা, ব্যবধান, আর খুব বেশি হলে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা আসে না, তবে আসে, ঠিক আছে। এই ওকে, আমরা এই প্রশ্নের সলিউশন এবং আলোচনা আশা করি পেয়ে গেছি। পরবর্তী সংখ্যা আসে। ওকে, এই টাইপের যে প্রশ্নটা, এই টাইপের প্রশ্নটা আপনার 10ম গ্রেড বলেন বা এর নিচের যে কোনো গ্রেডের জন্য এই টাইপের প্রশ্ন পরীক্ষা হলে আসে, যে নিচের কোন সংখ্যাটি, কোন ভগ্নাংশটি 2/3 থেকে ছোট বা 2/3 থেকে বড়, অথবা অপশনেই দিয়ে জিজ্ঞেস করলো নিচের কোন ভগ্নাংশটি বড়, কোন ভগ্নাংশটি ছোট, এরকম প্রশ্ন অ্যাভেলেবেল পরীক্ষা আসে, যে কোনো চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আমরা এটা 2-3 ভাবে করতে পারি। আমি যেভাবে দেখাই, যদি আপনাদের মনে হয় আশা করি সহজ লাগবে। যে কোনো জায়গায় যদি এটা অপশনে না থাকতো, দিয়ে যদি বলতো যে নিচের কোন ভগ্নাংশটি ছোট, তাহলে আমরা এই 4টার ভিতরে কম্পেয়ার করতাম। আর যদি বলতো যে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম, তারপর 4টার ভিতরে কম্পেয়ার করতাম। এখন প্রশ্নে আমাকে কিন্তু একটা ডাটা দেওয়াই আছে, বলছে নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে ছোট। তার মানে এখানে যে 4টা আছে, এই 4টার সবাই 2/3 থেকে ছোট না। সবাই কি 2/3 থেকে ছোট না, এই 4টার কেউ একজন 2/3 থেকে ছোট। কে ছোট আমি এটা বাই করবো, ঠিক আছে। এটাই আমার অ্যান্সার। তার মানে আমরা এইটার সাথে এটার একবার টেস্ট করবো, এটার সাথে একবার এটা টেস্ট, এটার সাথে এটা টেস্ট, এটার সাথে এটা টেস্ট করলে আমরা সহজে বুঝতে পারবো। তাহলে আমার হাতে 2/3 অপশন আছে। আর ক নাম্বারে অপশন আছে কি ভাই? 5/6। আমরা এই ভগ্নাংশ ছোট বড় নির্ণয় করবো আড়াআড়ি গুণ পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? আড়াআড়ি গুণ, ঠিক আছে। আড়াআড়ি গুণ, এটা ছাড়া আরও কিছু পদ্ধতি আছে, চোখে দেখেও বলা যায়। আপনারা যদি আয়ত্তে নিতে পারেন ভালো, আমার কাছে এটাই সহজ মনে হয়, সবার জন্য এটাই ভালো। তাহলে আড়াআড়ি গুণ কি? 2-এর সাথে আমি 6 গুণ করলে কত পাবো? 12। 3-এর সাথে 5 গুণ করলে কত পাবো? 15। এই উপরের যে সংখ্যাটা ব্যবহার করব, এই উপরের যার ব্যবহার করব, গুণ করার পর যে মানটা পাবো সেটা তার দিকে লিখবো। এদিকে 5 ব্যবহার করছি, এই জন্য 3, 5, 15টা এই দিকে লিখছি। লেখার পরে দেখবো কোনটা ছোট কোনটা বড়। আর প্রশ্নে যেহেতু ছোটটা নির্ণয় করতে বলছে, তার মানে আমি কি ছোটটা নির্ণয় করবো, বড়টা বাদ দিয়ে দিব। দেখেন এটা 2/3-এর মান কত? 12। এখানে 5/6-এর মান কত? 15। তাহলে আমি বড় তো নিব না, আমি ছোট বাইর করতেছি, তাহলে এই বড় বাদ। 3 আর 5 গুণে 15। আমরা যেহেতু ছোট নির্ণয় করবো, 15 যেহেতু বড় হয়ে গেছে, এই জন্য আমরা এটা অপশন বাদ দিচ্ছি। তাহলে আমরা এটা অ্যান্সার নয়। পরেরটা আবার 2/3-এর সাথে কার কম্পেয়ার করবো? 3/4। আড়াআড়ি যদি গুণ করি, 4 দুগুণে কত? 8, আর 3 3-কে 9। এবারও 9 বড়, 9 বড় মানে এই সংখ্যাটা বড়, তাহলে এটা বাদ, আমার ছোট অ্যান্সার লাগবে, এটা বাদ। তারপরে আবার 2/3-এর সাথে কার কম্পেয়ার করবো? 3/5। এবার যদি আড়াআড়ি গুণ করি, 5 দুগুণে 10, 3 3-কে 9। এবার আমি 10-এর ছোট পেয়ে গেছি। এই এটা কি 9 ছোট আসছে 10-এর, তার মানে এটা ছোট। তাহলে এটা ছোট হলে আমার এটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটাই আমার অ্যান্সার। তারপর যদি আমরা পরেরটা চেক করে দেখতাম, 2/3-এর সাথে 7/8, তাহলে 8 আর 2 গুণ করলে কত? 16। 3-এর সাথে 21, এই যে এটা বড় হয়েছিল, তাহলে এটা অপশন বাদ যাইতো, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার শুধু 3/5, ঠিক আছে। তাহলে যে কোনো জায়গায় ছোট বড় যেটাই নির্ণয় করতে বলুক, যদি ছোট নির্ণয় করতে বলে বড়গুলো আমরা কেটে কেটে ছোট যেটাতে আসবে ওটা অ্যান্সার নিব। আর যদি বড় নির্ণয় করতে বলে তখন ছোটগুলো কেটে কেটে বড় যেটা আসবে ওটা অ্যান্সার নিব, ঠিক আছে। এই পদ্ধতিতে ছোট বড় যে কোনো ম্যাথ চাইতে পারে। ওকে, পরের প্রশ্নটা আমাদের জ্যামিতির অঙ্ক, ঠিক আছে। বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 2/3 গুণ, এর ক্ষেত্রফল 384 হলে পরিসীমা কত? আপনারা সহজেই জানেন। এগুলো অঙ্ক করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো কিছু সূত্র মনে রাখা। যেমন আমাদের যদি আয়তাকারের ক্ষেত্রফলের সূত্র বলে, ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর যদি আমাদেরকে পরিসীমা বলে, তাহলে পরিসীমা ইকুয়াল টু সূত্র কি? পরিসীমা ইকুয়াল টু জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। এই যে আমাদের এই রকম যে কন্ডিশনগুলো, ঠিক আছে, এই সূত্র মনে থাকলে এই টাইপের অঙ্ক করা যাবে। এখন লাস্ট পর্যন্ত যেহেতু কী নির্ণয় করতে বলছে? পরিসীমা নির্ণয় করতে বলছে। তাহলে পরিসীমা নির্ণয় করার জন্য আপনার দৈর্ঘ্য প্রস্থ জানা জরুরি। একটা কথা বলে নেই, জ্যামিতির যে কোনো টাইপের অঙ্ক, ত্রিভুজ, চতুর্ভুজ, সামুদ্রিক, আয়তক্ষেত্র, মানে যে কোনো ধরনের প্রশ্ন, বৃত্ত, যাই বলুক, আপনি যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চান তাহলে ওই প্রশ্নে অবশ্যই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, বাহু, ঠিক আছে, ব্যাসার্ধ, ব্যাস, এই টাইপের কিছু কিছু দেওয়া থাকতে হবে। যদি আপনাকে
ক্ষেত্রফল নির্ণয় করতে বলে বা পরিসীমা নির্ণয় করতে বলে, ঠিক আছে? তাহলে আপনার ওই জিনিসগুলো প্রয়োজন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো প্রয়োজন। আর যদি প্রশ্নে আপনাকে এগুলো নির্ণয় করতে বলে যে ক্ষেত্রফল নির্ণয় করো, পরিসীমা নির্ণয় করো, তাহলে আপনাকে অবশ্যই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো জানা থাকা লাগবে, ঠিক আছে ভাই? যদি দৈর্ঘ্য প্রস্থ বাইর করতে বলে তাহলে ক্ষেত্রফল পরিসীমা দরকার, এগুলোর কোনো একটা হলে আপনি বাইর করতে পারবেন। আর যদি আপনাকে পরিসীমা বা ক্ষেত্রফল বাইর করতে বলে তাহলে দৈর্ঘ্য প্রস্থ দরকার। তাহলে আমার যেহেতু অ্যান্সারে পরিসীমা বাইর করতে বলছে, তার মানে অবশ্যই আমাকে দৈর্ঘ্য প্রস্থর মানগুলো আগে জানতে হবে, তারপর সূত্র বসাই দিলে হয়ে যাবে। এই দৈর্ঘ্য প্রস্থ বাইর করার জন্য দৈর্ঘ্য প্রস্থ নিজেদের ভিতরে একটা সম্পর্ক দেওয়া আছে, এবং দৈর্ঘ্য প্রস্থ বাইর করার জন্য আপনাকে কি দিছে ভাই? ক্ষেত্রফল দিছে। এই যে বললাম দৈর্ঘ্য প্রস্থ বাইর করতে গেলে ক্ষেত্রফল পরিসীমা কিছু একটা লাগবে, আবার পরিসীমা বাইর করতে গেলে ওই দৈর্ঘ্য প্রস্থ লাগবে, ঠিক আছে? তাহলে আমরা সেই অনুযায়ী যদি আলোচনায় আসি, ওকে, আমাদের যেহেতু পরিসীমা নির্ণয় করতে বলছে, আর মনে করেন প্রথমে যে কন্ডিশনটা সেই অনুযায়ী আমরা ধরি প্রশ্নে বলছে দৈর্ঘ্য প্রস্থের 2/3 গুণ, তাই না? তাহলে আমরা প্রথমে প্রস্থই ধরে নেই। তাহলে আমরা প্রস্থ ধরলাম কত, যে প্রস্থ আমার এক্স, দৈর্ঘ্য আমার 3/2x। আমি এভাবে ধরে অঙ্ক করতে পারি, রিটার্নের জন্য ধরবো বা অঙ্ক করবো। যদি পিলি হয় আরও সোজা হিসাব কি, যে দৈর্ঘ্য প্রস্থের 2/3 অংশ, তার মানে প্রস্থ যেখানে 2 হবে দৈর্ঘ্য সেখানে 3 হবে। তাহলে ডাইরেক্টলি আমরা কি করতে পারি, আমরা যদি ডিরেক্টলি এটা প্রস্থ 2x ধরতাম তাহলে কি হইতো, এটা 3/2 অংশ কার, ওই 2x-এর 3/2 অংশ ডিরেক্টলি হয়ে যেত। তখন আমরা এভাবে লিখতাম যে 2x-এর 2/3 অংশ, তাহলে ডিরেক্টলি কাটা যায় কি আসতো 3x। অথবা এমসিকিউ হলে আপনি এমসিকিউ চিন্তা করার জন্য এগুলো কিছুই লিখবেন না, আপনি ডিরেক্টলি কি 2, 3 দেখেই নিয়ে নিলেন যে আপনার প্রস্থ কত। যেহেতু বলছে দৈর্ঘ্য প্রস্থের, তার মানে এই প্রস্থের মানটা নিচের মানটা আর দৈর্ঘ্য হলো উপরের মানটা, তাহলে ডিরেক্টলি আপনি প্রস্থ ইকুয়াল টু কি 2x আর দৈর্ঘ্য ইকুয়াল টু কি পেয়ে গেলেন, অতএব দৈর্ঘ্য ইকুয়াল টু আপনি পেয়ে গেলেন কত 3x। তাহলে আপনি দৈর্ঘ্য প্রস্থ জানা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ জানলে কিন্তু এক্স অবস্থায় জানেন, এক্স মানে এক্স এর মান লাগবে আপনার, এই জন্য আপনার কোথায় যাবেন, ক্ষেত্রফলের সূত্রে। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল সূত্র কি, দৈর্ঘ্য গুণন কি প্রস্থ। তাহলে ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে 384, আচ্ছা বাংলায় লেখা আছে, বাংলা ইংলিশ 384, এখানে হবে কত 3 × 6x²। তাহলে আমি যদি শুধু x² নিতে চাই তাহলে কি হবে, আমি যদি এখান থেকে x² নেই তার মানে 384-কে আমাকে ভাগ দিতে হবে কি দিয়ে, 6 দিয়ে। আর যদি শুধু x এর মান বাইর করতে চাই তাহলে এখানে বর্গমূল চলে আসবে। তার আগে যদি আমি কাটাকাটি করি, এটা কাটাকাটি করলে কত 6 6 36, এখানে 2 থাকে, 4 6 24, 64, তার 64-এর উপর রুট মানে 8। তাহলে আমরা যদি x এর মান জানি, অতএব এখানে 2 8 দুগুণে কত 16, আর এখানে কত আসতেছে 3 × 8 24। এই যে আমার দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেছে। তাহলে অতএব সেই অনুযায়ী আমার পরিসীমা কত, পরিসীমা ইকুয়াল টু সূত্র হলো এই দৈর্ঘ্য যোগ প্রস্থ, এর সাথে কি গুণ আছে 2 গুণ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ মিলে কত হয় 16 আর 24 মিলে 40, 40 দুগুণা 80, এই 80 মিটার না কি দেওয়া আছে, তাহলে 80 একক, কোনো কিছু দেওয়া না থাকলে একক, ঠিক আছে? আর যদি বলতো মিটার, মিটার একক, যেহেতু বলে নাই ক্ষেত্রফল হয়তো বা, তাহলে প্রশ্ন এরকম ছিল যে ক্ষেত্রফল এত বর্গ মিটার, ক্ষেত্রফল একক বর্গ মিটার ছিল, তাই আমরা পরবর্তীতে পরিসীমার একক মিটারে ব্যবহার করতে পারো। আর একক দেওয়া না থাকলে একক লিখে দিব, ঠিক আছে? আমার মনে হয় বুঝছেন, প্রশ্ন সিম্পল। দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে দৈর্ঘ্য প্রস্থ ধরে নিয়ে সেই অনুযায়ী আমরা ক্ষেত্রফল থেকে এক্স এর মান বাইর করে এখানে বসাই দিয়ে দৈর্ঘ্য প্রস্থ পাইছি, দৈর্ঘ্য প্রস্থ পাইলে আমরা এই পরিসীমার সূত্র বসাই দিয়ে পরিসীমা পাইছি। তাহলে আমাদের অ্যান্সার কী ছিল 80, ঠিক আছে? পরের প্রশ্ন কি বলছে, এটাও সমকোণী ত্রিভুজের, যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, অতিভুজের দৈর্ঘ্য কত। আমি এটা নিয়ে ডিটেলসে আমরা লিখে অঙ্ক করতে পারতাম, আমি লিখে না করে, যেহেতু এমসিকিউ রিলেটেড এটা পরীক্ষার প্রশ্ন, আমি আপনাদেরকে এমসিকিউর জন্য একটু ধারণা দিই, কারণ লিখে আপনারা এমনিও পাবেন। এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না ভাই? সমকোণী ত্রিভুজের একটা কোণ অবশ্যই কি 90 ডিগ্রি বা সমকোণ হইতে হয়। তাহলে সমকোণী ত্রিভুজের শর্তই হলো কি, যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হবে, তাই তো? যে কোনো একটা কোণ কী হবে, অবশ্যই 90 ডিগ্রি হবে। আর যে কোণটা 90 ডিগ্রি হবে ওই কোণের সাথে সবসময় 2টা বাহু থাকবে, ওই 2টা বাহুর নাম হবে লম্ব আর ভূমি। এখন আপনি এটাকে ভূমি বলতে পারেন, এটাকে লম্ব বলতে পারেন, এটাকে ভূমি এটাকে লম্ব বলতে পারেন, কোনো সমস্যা নেই। বাট সমকোণ যে জায়গায় থাকবে এই জায়গায় অবশ্যই আপনার লম্ব আর ভূমি থাকবে, অপোজিট বাহুটা সবসময় অতিভুজ হবে। সমকোণের বা 90 ডিগ্রির অপোজিট কোণটা সবসময় কি অতিভুজ, আর সমকোণের সাথে সবসময় কি লম্ব আর
ভূমি থাকবে। এখন কোনটা লম্ব কোনটা ভূমি ডিপেন্ড করবে এখন তো আপনার উপরে। মনে করেন আপনি এই জায়গায় এভাবে 90 ডিগ্রি দিলে এটা আপনার সমকোণ, তাহলে এই দিকেরটা আপনার অতিভুজ ফিক্সড, এটা অতিভুজ। এখন আপনি যদি কোনটা এখানে বলেন, কোণের সাথে আবার দুটা জিনিস থাকবে। কোণের সাথে কটা জিনিস থাকে? দুটা, একটা হলো অতিভুজ আর একটা ভূমি। কোণ যেখানে নেবেন ওখানে অতিভুজ থাকবে আর কি ভূমি থাকবে, বিপরীত বাহুটা লম্ব হবে কোণের বিপরীত। তাহলে আপনি যদি এখানে কোণ নেন তাহলে এটা হয়ে যাবে ভূমি, এটা অতিভুজ, তাহলে এটা হয়ে যাবে কি লম্ব। ঠিক সেমভাবে যদি আপনি আবার এভাবে নেন, এটা 90 ডিগ্রি, তার মানে অপোজিট, এটা হলো আপনার অতিভুজ। এবার আপনি থিটাটা এখানে বসাই দিয়েছেন, থিটা এখানে, তাহলে অতিভুজ যদি এটা হয় তাহলে ভূমি হবে এবার এটা, আপনার এটা হবে এবার লম্ব। ঠিক আছে, তার মানে এই 90 ডিগ্রির সাথে লম্ব আর ভূমি হবে, লম্ব ভূমিটা এক্সচেঞ্জ হতে পারে কোণের ওপর, থিটার ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, কিন্তু 90 ডিগ্রি অপোজিটটা সবসময় অতিভুজ হবে। ঠিক আছে, আর কোণ যেখানে ধরবেন, ঠিক আছে, থিটার মান যেখান থেকে বাইর করবেন কোণটা, ওর সাথে সবসময় অতিভুজ আর ভূমি সংযুক্ত থাকবে। এই ধারণা থেকে যদি আমরা এই প্রশ্নটা করার চেষ্টা করি, প্রশ্ন কি বলছে? একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, তার মানে ভূমি বড় লম্ব ছোট 2 সেন্টিমিটার। তারপরে আবার কি বলছে যে অতিভুজ ভূমি অপেক্ষা আবার 2 সেন্টিমিটার বড়, মানে ভূমি যা তার থেকে লম্ব 2 সেন্টিমিটার ছোট, আবার ভূমি থেকে অতিভুজ 2 সেন্টিমিটার বড়। তাহলে এরকম যদি প্রশ্ন হয় আমরা অপশন দিয়ে খুব দ্রুত বিষয়টা সলিউশন করতে পারি। অতিভুজের দৈর্ঘ্য চাইছে, ঠিক আছে। এখন আমরা কি জানি সমকোণী ত্রিভুজের এই পিথাগোরাসের যে উপপাদ্যটা, এটা আমার মনে থাকলেই হয়ে যাচ্ছে যে লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। ঠিক আছে, তার মানে অতিভুজের একার উপর স্কয়ার করে যা হবে, লম্ব এবং ভূমি দুইটার উপর স্কয়ার করে তাই হবে। ঠিক আছে, এখন আমি যদি ক নাম্বারে অপশন আসি, অপশন টেস্ট দিয়ে যদি করি, ক নাম্বারে আমি অতিভুজকে বললাম 8, তাহলে সেই অনুযায়ী প্রশ্নের ভাষা অতিভুজ ভূমির থেকে 2 সেন্টিমিটার বড়, তার মানে ভূমি কত হওয়ার কথা ছিল 6, আবার ভূমি থেকে লম্ব 2 সেন্টিমিটার ছোট, তাহলে লম্ব হবে 4। তাহলে 8-এর ওপর স্কয়ার করলে 64 হয়, কিন্তু 6-এর ওপর আর 4-এর ওপর স্কয়ার করে যোগ করলে 64 হয় না। তাহলে 6-এর ওপর স্কয়ার করলে 36, 4-এর ওপর স্কয়ার করলে 16, 36 আর 16 মিলে কত হয় আমাদের 62, 64 হয় না। ঠিক আছে, 36 আর 16 মিলে কত হয়? হ্যাঁ 52 হয়। ঠিক আছে, তার মানে আমরা 64 হয় না, তার মানে এটা না, এটা অপশন বাদ। 4 তো হবেই না, কারণ অতিভুজ যদি 4 নেই, তার থেকে ছোট কি হইতে হবে? ভূমি 2 হইতে হবে, লম্ব তাহলে আরও 2 ছোট হয়, 0 হয়ে যাবে, তার মানে 4 হবেই না। এটা যদি আমি 6 নিই, ঠিক আছে, যে আমি অতিভুজ 6 নিলাম, তাহলে ভূমি কত হবে 4, লম্ব কত হবে 2, তাহলে 6-এর ওপর স্কয়ার দিলে 36 হয়, কিন্তু 4-এর ওপর স্কয়ার দিলে 16, 2-এর ওপর স্কয়ার দিলে 4, 16 আর 4 20 হয়, তাহলে 36 মিলে নেই, এটাও না। তার মানে আমাদের বাকি থাকে কি 10, এই 10 অ্যান্সার হবে। কিভাবে? আমরা যদি এখানে অতিভুজ 10 নেই, তাহলে তার থেকে ভূমি 2 কম হয়ে 8 হবে, তার থেকে 2 কম হয়ে লম্ব 6 হবে, তাহলে 10-এর উপরে স্কয়ার করেন, আপনি এখান থেকে 100 পাবেন, আর এটার উপরে স্কয়ার করলে হয় 64, আর এটার উপরে স্কয়ার করলে হয় 36। 64 আর 36 যদি যোগ করে দেন আপনি, এই দুটো যোগ করলে 100 হয়, তার মানে এটা মিলে গেছে। তাহলে আমাদের অ্যান্সার কত? 10 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি বুঝছেন। হ্যাঁ, পরের প্রশ্নে যাই। ওকে, পরের প্রশ্ন আমাদের ত্রিকোণমিতির প্রশ্ন, বলছে cos 120 ডিগ্রি মান কত? এই নিয়ে একটু আলোচনা করতে চাই। শুধু cos দিছে, ও বড় দিতে পারতো, ঠিক আছে, বড় কোনো প্রশ্নও দিতে পারতো, আবার মাইনাস দিয়ে দিতে পারতো। এটা কয়েকটা জিনিস আগে লিখে নেই, এটা আপনারা মনে রাখতে পারেন। 1 নাম্বার হলো সাইন, ট্যান, কট আর কোসেক, এরা মাইনাস নেয়। আমি বোঝাই দিব, হ্যাঁ, পরে কেন কি লিখছি, আপাতত লিখি আর কি। কস সেক মাইনাস নেয় না, ঠিক আছে, এটা মনে রাখলেই হবে। ওকে, আরেকটা জিনিস সেটা হলো যে 90-এর গুণিতক, 90-এর গুণিতক বিজোড় হলে উল্টাবে, আর উল্টানোর ধরনটা হলো সাইন কস হয়ে যাবে, কস সাইন হয়ে যাবে, ট্যান কট হয়ে যাবে, কট ট্যান হয়ে যাবে, সেক কোসেক হয়ে যাবে, কোসেক সেক হয়ে যাবে। ঠিক আছে, আর 90-এর গুণিতক, 90 ডিগ্রি এর গুণিতক জোর হলে উল্টাবে না, উল্টাবে
মানে যা আছে তাই থাকবে। আর এটা হলো ঘুরে নিজের ঘরে আসলে প্লাস, ঘুরে নিজের ঘরে আসলে প্লাস, ঘুরে অন্যের ঘরে গেলে মাইনাস, অন্যের ঘরে গেলে বা আসলে যাই হোক এটা মাইনাস। ঠিক আছে, এই কয়টা জিনিস যদি মনে রাখতে পারে আমরা একটু বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে, সাইন ট্যান কট কোসেক মাইনাস নেয়, কসেক মাইনাস নেয় না, 90-এর গুণিতক বিজোড় হলে উল্টাবে। উল্টানোর ধরনটা হলো সাইন থাকলে আপনি কস নেবেন, কস থাকলে সাইন নেবেন, ট্যান থাকলে কট নেবেন, কট থাকলে ট্যান নেবেন। ঠিক আছে, সেক থাকলে কোসেক নেবেন, কোসেক থাকলে সেক নেবেন। আর 90-এর গুণিতক যদি জোর হয় তাহলে উল্টাবে না, যা আছে তাই থাকবে। আর ঘুরে নিজের ঘরে আসলে প্লাস, ঘুরে অন্যের ঘরে গেলে মাইনাস। তাহলে আমরা এই বিষয়গুলো যদি বুঝাই, 1 নম্বর হলো আমরা জানি আমাদের যে ত্রিকোণমিতির 4টা কোয়াড্রেন্ট আছে এটাকে ওয়ালের ঘর আমরা বলি। তার মানে যে ত্রিকোণমিতির 6টা উপাদান সাইন কস ট্যান কট কস সেক, এই 6টা উপাদানের এই ঘর, এটা সবাই থাকতে পারে, অল পজিটিভ। এই ঘরটা হলো স্পেশালি সাইন আর কোসেকের জন্য। আমরা জানি এটা 0 থেকে শুরু, এখানে এসে 90 ডিগ্রি, এখানে এসে 180 ডিগ্রি, এখানে ব্যাক করে 270, আবার ব্যাক করে কত 360, প্রতিটা 90 ডিগ্রি করে একটা করে কোয়াড্রেন্ট বা ঠিক আছে ঘর। এটা সাইন আর কোসেকের, এটা হলো কি ট্যান আর কটের, আর এটা কি কস আর সেকের। তাহলে এখানে বোঝাইছে যে সাইন ট্যান কট কোসেক এরা মাইনাস নিবে, কিন্তু কস আর সেক মাইনাস নিবে না। মনে করেন একটা প্রশ্ন এরকম করে আমি আপনাকে দিলাম, যে প্রশ্নটা পরীক্ষা দেওয়া আছে মাইনাস কস 120 ডিগ্রি এর মান কত, এটাই প্রশ্ন। কি লেখা আছে? কস মাইনাস 120 ডিগ্রি। তাহলে আমরা কি দেখলাম? কস আর সেক মাইনাস নেয় না, তার মানে এরপরে মাইনাস থাকলেও এটা মাইনাস উঠে যেয়ে পরের লাইনটা আপনি এভাবে লিখতে পারুন, কস 120। ঠিক সেমভাবে সেকের ক্ষেত্রেও মাইনাস উঠে যাবে, কিন্তু অন্য যে কোনো, মনে করেন আপনি এখানে নিলাম যে সাইন, ঠিক আছে, সাইন 1020 ডিগ্রি সামনে মাইনাস দেওয়া আছে, ইকুয়াল টু কত, এটাই প্রশ্ন দিছে। সাইন 1020 ইকুয়াল টু কত? তাহলে এই সাইনের পরে যে মাইনাসটা, এটা মাইনাস নিবে সাইন, এই সাইনের সামনে ওই মাইনাসটা চলে আসবে এরকম ভাবে 1020 ডিগ্রি। ঠিক আছে, এই সাইন ট্যান কট কোসেক সবার পিছনে যেভাবে ডিগ্রির সামনে মাইনাস থাকে, এটা মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাসটা নিবে। আর কস আর সেকের ক্ষেত্রে এরকম মাইনাস থাকলে এটা মাইনাসটা উঠে যাবে, ওই মাইনাসটা ওরা নিবে না। আমাদের প্রথমে এই দুইটা কথা ছিল তাই। ঠিক আছে, তারপরে আসছে কি যে 90 ডিগ্রি এর গুণিতক বিজোড় হলে উল্টাবে, 90-এর গুণিতক জোড় হলে উল্টাবে না। এটাই যদি আমরা প্রশ্ন দিয়ে বুঝি, একটু মুছাই দেই। হ্যাঁ, মনে করেন আপনাকে প্রশ্ন দিছে এরকম, কস মাইনাস 390 ডিগ্রি দিলাম, মনে করেন যে কস মাইনাস 390 ডিগ্রি ইকুয়াল টু কত, এই মানটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব? কসের পরে মাইনাস থাকলে মাইনাসটা উঠে যাবে, তাহলে আমরা শুধু কস 390 ডিগ্রি পাবো। এই 90 ডিগ্রি পাওয়ার পরে এগুলো তো আমরা মুখস্থ মান জানি না, আমরা সাইন কস ট্যান এর ক্ষেত্রে 0 ডিগ্রি জানি, 30 ডিগ্রি জানি, 45 ডিগ্রি জানি, 60 ডিগ্রি জানি, 90 ডিগ্রি পর্যন্ত মুখস্থ জানি, তাই না? বা আমাদের একটা আছে, চার্ট আছে, চার্ট থেকে আমরা মুখস্থ মান পাই, ওটা চার্টটাও আমি দেখাবো। কিন্তু এই সাইন কস 390 ডিগ্রি মান তো আমরা মুখস্থ জানি না, উইদাউট ক্যালকুলেটর কী চিন্তা করবো? তখন আমরা চিন্তা করবো যে 390-কে আমরা 90-এর সাপেক্ষে ভাঙাবো। ঠিক আছে, 90 দিয়ে দরকার হলে ওটাকে ভাগ করে নিব আলাদা হয়ে। যদি আমি এটাকে 90 দিয়ে ভাগ দিই তাহলে 4 চলে আসবে, 4 লং 4 গুণ 90, তাহলে এখানে কত? 4 লং 36, 360 ডিগ্রি আসলো, তাহলে প্লাস আরও 30 ডিগ্রি, তাহলে কত হলো দেখেন। আমি 390 ডিগ্রিকে জাস্ট ভাঙাইলাম, কার সাপেক্ষে? 90 ডিগ্রির সাপেক্ষে। 4 লং 36, 360 আর 30 মিলে কত হয়? 390। এরকম করে ভাঙানোর পরে এরপরে দেখেন এবার আমি পাইছি কি, যে আমার যেটা মান দেওয়া আছে এই 90-এর গুণিতক, এই 90-এর গুণিতক কে? এবার 4, 90-এর গুণিতক কে ভাই? 4। এখন বলেন 4 জোড় না বিজোড়? 4 জোড়। তাহলে প্রশ্নে বলছে 90-এর গুণিতক জোড় হলে উল্টাবে না, মানে কস আছে কসই থাকবে, চেঞ্জ হইল না। ঠিক আছে, এই তাহলে বাকি কি আছে? 30 ডিগ্রি। এখন এই 4 গুণ 90 কই গেল? আমাদের যে কোয়াড্রেন্ট এটা ঘোরাবো, এই একটা 90, 2টা 90, 3টা 90, 4টা 90, 4টা 90 করার পরে প্লাস আরও 30, তার মানে এই ঘর বরাবর আসছে। আর এই ঘর কার? অলের ঘর, অলের ঘরে সবাই পজিটিভ, এখানে এই জন্য প্লাস মান।
তাহলে ঘুরে সে অন্যের ঘরে গেলে মাইনাস আসতো, নিজের ঘরে গেলে প্লাস আসতো, আর অলের ঘরে গেলে সবসময় সবাই পজিটিভ। তাহলে cos 30 আর cos 30 ডিগ্রি মান কত আমরা জানি √3/2, এটাই আনসার। ঠিক আছে, এটাই হলো। আবার এই জায়গায় যদি আমার বিজোড় হইতো, এখানে সাইন না হয় পাস হইতো, তখন আমি কসের পরিবর্তে এখানে কি লিখতাম, সাইন লিখতাম। ঠিক আছে, এই আশা করি আপনারা এগুলো বুঝছেন। আমরা ওই দিকে গিয়ে এক্সাম্পল দেখি, পাশাপাশি আরও কিছু দেখবো নি। হ্যাঁ, আমাদের অঙ্কে আসি। অঙ্কে কি বলছে যে cos 120 ডিগ্রি, যদি মুখস্থ না জানি আমি কি বললাম যে cos এখানে যত ডিগ্রি থাকবে ওটাকে আমি 90-এর সাথে ভাঙাবো বা 90 দ্বারা ভাগ করব। আমি যদি 120-কে ভাঙাই তাহলে 1 দিয়ে ভাঙতে পারে, 90-কে 90 আরও প্লাস 30। ঠিক আছে, এই যে আমি 120-কে ভাঙাইলাম, 90 গুণন 1 আর প্লাস 30। তাহলে এবার 90-এর যে গুণিতক মানে 90-এর সাথে যে গুণ আছে সেটা জোড় না বিজোড়? বিজোড়। তাহলে এবার cos চেঞ্জ করে আমি কি লিখবো, সাইন লিখবো। কী লিখবো, সাইন, আর বাকি ডিগ্রিটা চলে আসবে 30 ডিগ্রি। ঠিক আছে, এবার জয়টা 90 আছে ততবার ঘোরাবো। এই যে কোয়াড্রেন্টে আমি যদি ঘোরাই, এই একটা 90 এখানে একবার ঘুরলো, ঘুরে প্লাস 30 মানে এই ঘরে প্রবেশ করছে। তাহলে এই ঘর কার? এই ঘর ছিল সাইন আর কোসেকের ঘর, কিন্তু আমি অঙ্ক করতেছিলাম কার? পরে কি পাইছি এটা পরে দেখবো না, আগে যার অঙ্ক করতেছে তার কসের ঘর তো ছিল এটা, তার মানে সে ঘুরে অন্যের ঘরে ঢুকে গেছে। তাহলে এর সামনে কি আসবে, মাইনাস আসবে। তাহলে মাইনাস সাইন 30, এই মাইনাস থাকলো সাইন 30 ডিগ্রি মান আমরা কি জানি হাফ। এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হবে কি, এই যে মাইনাস হাফ। আমার মনে হয় আপনারা এটা বুঝছেন, একটু সন্দেহ থাকতে পারে। এই এই বিষয়গুলো সবাই এরকমভাবে পড়ে না, বাট আমি পড়াই বা এভাবে প্রয়োজন হতে পারে। যেমন এই পরীক্ষার প্রশ্ন আসছিল, আমি আর একটা প্রশ্ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অন্য কিছু দেই, সাইন দিয়েই দিন, মনে করেন যে সাইন ঠিক আছে, মাইনাস দিব। আচ্ছা, একটা মাইনাস দিই, মাইনাসও থাকতে পারে। এইটা কত, যে সাইন মাইনাস 510 ডিগ্রি মান কত? তাহলে আমাদের কাজ কি, ওইদিকে যে কন্ডিশন সাইন মাইনাস নেয়, তাহলে মাইনাসটা আগে সবার শুরুতে লিখবো, সাইন বাকি কী থাকবে 510 ডিগ্রি। বুঝে আসছে? এখন আমি যে ডিগ্রিটা আছে এটাকে ভাঙাবো কার রেসপেক্টে, 90 দিয়ে। তাহলে 90 দিয়ে যদি এমনি ভাঙাইতে না পারি আমাদের, তাহলে আমি 90 দিয়ে ভাগ দিব ভাই, সোজা হিসাব, 90 দিয়ে ভাগ দিই। তাহলে 90 দিয়ে ভাগ দিলে কি, এখানে 51, তার মানে একেবারে নেই। 3 লং 27, 4 লং 36, 5 লং 45, 6 লং 54, 6 বেশি হয়ে যায়, 5 দিই, 5 লং 45। তাহলে এখানে 45 দিলে কত, 450, তাহলে বাকি কত থাকে, 0 6 60, তার মানে 5 গুণ 90 হবে। তার এখানে 90-এর সাথে কত গুণ হবে, 5, আর অতিরিক্ত কত আছে, 60। ঠিক আছে, এই যে 510-কে আমরা ভাঙাইলাম, 90 গুণন 5 যোগ 60, সরি 60, 90 গুণন যোগ 60। ঠিক আছে, ওকে। তাহলে এরকম যদি হয়, এখন আমরা এখানে চিন্তা করবো যে 90-এর গুণিতক জোড় না বিজোড়? 90-এর গুণিতক বিজোড় 5, তাহলে এই বিজোড় হলে সাইন চেঞ্জ করে কি হয়ে যাবে ভাই, এটা কস হয়ে যাবে, ফার্স্ট কথা। তাহলে বাকি যে ডিগ্রিটা আছে ওইটা চলে আসবে, এবং আমরা এটাকে 5 বার ঘোরাবো, 5 গুণ 90 যেহেতু। তাহলে 5 বার ঘোরানো মানে কি, এখান থেকে যদি স্টার্টিং হয় 1টা 90, 2টা 90, 3টা 90, 4টা 90, 5টা 90, তাহলে 5টা 90 করে এখানে আসছি, প্লাস আরও 60 ডিগ্রি, তার মানে আমি এই ঘরে প্রবেশ করাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা কার ঘর, এটা হলো সাইন আর কোসেকের ঘর। তাহলে আমি কার অঙ্ক করতেছি, আমি অঙ্কও করতেছি সাইনের, আমি পরে কি পাইছি এটা দেখবো না, আগে অঙ্ক কার করতে, সাইনের। তাহলে সাইন নিজের ঘরে ঘুরে চলে আসে, তার মানে কী হবে, প্লাস। কিন্তু এটা তো আগে থেকেই মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসেই থাকবে। কিন্তু এমন হইতো যে এই ঘরে চলে আসছে অথবা এই ঘরে চলে আসছে, তাহলে সাইন অন্যের ঘরে যাওয়ার কারণে অপরাধ হিসেবে একটা মাইনাস পেত, এই মাইনাস আর ওই মাইনাস মিলে কী হয়ে যেত, প্লাস হয়ে যেত। তাহলে যেহেতু প্লাস পেয়েছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস থেকে গেল, cos 60 ডিগ্রি মান কত, হাফ। এটা আশা করি আপনারা এই টাইপের অঙ্কগুলো পারবেন এবং বুঝে আসছে। ঠিক আছে, যদি আপনারা নোটগুলো ফলো করেন। পরবর্তী অঙ্কে আসি আমরা। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন এটা সূচকের অঙ্ক, মেনলি a পাওয়ার m গুণন a পাওয়ার n ইকুয়াল টু a প্লাস n কখন হবে? আমরা জানি যে সূচকের কিছু কন্ডিশন আছে। সূচকের ক্ষেত্রে যদি বেস সেম হয় এবং ওরা যদি পরস্পর গুণ অবস্থায় থাকে, তাহলে দুইটা বেস থেকে আমরা একটা বেস নিতে পারি, আর তখন পাওয়ারগুলো যোগ হয়ে যায়। বেস সেম হলে পাওয়ার কি হয়, যোগ হয়। এখানে তাই দেখাইছে, পুরো সূত্রটাই তাই দেওয়া আছে। এরা বলছে এটা কখন হবে, তাহলে আমি a পাওয়ার m প্লাস n কখন পাবো, যখন m প্লাস n দুইটাই কি পজিটিভ। তাই এরকম হয়েছে, কোনো একজন যদি নেগেটিভ হইতো তাহলে এটা তো হইতো না, তাই না?
অথবা এমন যদি হইতো যে এ পাওয়ার এম দেওয়া আছে গুণন এ পাওয়ার মাইনাস এন দেওয়া আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তখন কিন্তু আপনি ওটা পাইতেন না। তখন এটা কি হইতো, এ এম মাইনাস এন আসতো, তখন কিন্তু এ এম প্লাস এন হইতো না, ঠিক আছে। আর এটা মাইনাস মানে ওটা 1 ভাগ আছে, এটা এরকমও লেখা যায়, এ পাওয়ার এম মানে ওইটা এরকম আছে, এরকম ছিল, ঠিক আছে। এই তার মানে এখানে এই সূত্রটা কখন কার্যকর হবে, যখন এম এন দুইটাই ধনাত্মক হবে, ঠিক আছে। অপশন আছে এম এন আচ্ছা, এটা আমাদের অ্যান্সার। তাহলে বুঝে আসছে, এটা সূচকের কন্ডিশন অনুযায়ী। পরের প্রশ্ন বলছে একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার, প্রস্থ 1.25 মিটার হলে এর গভীরতা করো। চৌবাচ্চা, নল, ঠিক আছে, ট্যাঙ্ক, জগ, মগ, গ্লাস, যে কোনো কিছু বলতে পারে, ঠিক আছে। একটা গ্লাস, একটা জগ, একটা মগ কতটুকু পানি ধরবে ডিপেন্ড করবে ওই জগ, মগ, গ্লাস বা চৌবাচ্চা, ঠিক আছে, টানেল বা কোনো পাত্র, তার আয়তনের উপরে, তার যে পরিমাণ আয়তন সম আয়তনের আমরা কী নিতে পারবো ভাই, পানি ওই পাত্রে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে তাই বলছে একটা চৌবাচ্চায় পানি ধরে কত লিটার, 8000 লিটার। তাহলে এটা পানির আয়তন। এখন ওই পানির আয়তনটাই আমার কার আয়তন হবে, এই চৌবাচ্চার আয়তন হবে, সেম আয়তন, বাট ওটা লিটারে দেওয়া আছে, এটাকে আমাকে মিটারে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে আমরা পানির আয়তনটাকে যদি চৌবাচ্চার আয়তন বলি, তাহলে চৌবাচ্চার আয়তন কত হবে, এটা লিটারে দেওয়া আছে কত, 8000 লিটার। আমাকে মিটার কিউবে লাগতে হবে, কারণ মিটার কিউব লাগবে, কারণ ওদের দৈর্ঘ্য প্রস্থগুলো কিসে আছে, মিটারে। তাহলে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা গভীরতা তিনটা গুণ করলে ওখান থেকে মিটার কিউব একক পাবো। তাই এখান থেকে আমরা লিটারকে পরিবর্তন করে কি নিব, মিটার কিউব। আর আমরা জানি কোনো জায়গায় যদি লিটার থেকে মিটার কিউবে নিতে হয় তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে ঘন মিটার কিউব, ঘন মিটার বা মিটার কিউব চলে, ঠিক আছে। এটা সম্পর্ক, কারণ আমরা জানি লিটার ছোট, মিটার কিউব বড়, ঠিক আছে। 10⁻³ মিটার কিউব, মানে 1 মিটার কিউব সমান 1000 লিটার, বা 1 লিটার সমান 1/1000 মিটার কিউব। তাহলে এখান থেকে আমরা শুধু 8 ঘন মিটার পাবো, ঠিক আছে। তাহলে ওই চৌবাচ্চার আয়তন কত, 8 ঘন মিটার। তাহলে আমরা জানি আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটা গুণ করলেই হয়। তাহলে আয়তন কত আমাদের 8, দৈর্ঘ্য কত দেওয়া আছে 2.56, প্রস্থ দেওয়া আছে 1.25। তাহলে আমরা উচ্চতাকে যদি এইচ দ্বারা আইডেন্টিফাই করি বা উচ্চতা, তাহলে আমরা এইচের মান নির্ণয় করবো। তাহলে এইচ ইকুয়াল টু কী হবে, এদিকে 8 থাকবে, এটা ভাগ 2.56 ভাগ, তাহলে আমাদের এইচই আমরা উচ্চতাকে যখন এইচ দ্বারা প্রকাশ করলাম, তাহলে এইচ ইকুয়াল টু এই অংশগুলো এদিকে এসে কি ভাগ হয়ে গেল। দশমিক থাকা অবস্থায় গুণ ভাগ করা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়, তাহলে সহজ উপায় কি, আমরা দশমিক তুলে দিই। আমরা জানি দশমিক তুলে দিলে কি পাই, একটা 1 পাওয়া যায়, এরপর 2টা ঘর, তাই 2টা শূন্য। এখানে যদি দশমিক তুলে দেখি একটা 1 পাবো, এরপর 2টা ঘর 2টা শূন্য, আমরা লিখে ফেললাম। এখন আমরা যদি কাটাকাটি করতে আসি, আমাদের কাটাকাটির পর্বটা আসবে, একটু দেখি। এটা 125, এটা 5 25 125, এটা 4 25 100, ওকে। 5 দিয়ে এবার কাটাকাটি যায়, 5 বিশং 100 যায়। এবার যদি আমি 4 দিয়ে কাটাকাটি করি, এই 4 দিয়ে যদি কাটা করি, 4 6 24, বাকি থেকে কত, 1 8 16, তাহলে 4 4 16 64। তাহলে 8 দিয়ে যদি 64 কাটে, 8 8 64, তাহলে এটা যদি কাটে, এটা 4 2 8, এটা 4 5 20। তাহলে সর্বশেষ বাকি থাকবে আমার 5/2, আর 5/2 মানে 2.5 মিটার। তাহলে আমাদের অ্যান্সার হলো এটা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখেন, এটা সুদ কষার অঙ্ক, সরল মুনাফা। শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1,500 টাকা হবে, ঠিক আছে। তাহলে এই সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা আমরা জানি, আমাদের সরল মুনাফার 90% অঙ্ক একটা সূত্র দিয়েই হয়, আই ইকুয়াল টু কি ভাই, PNR। আমরা জানি আই বলতে কি বোঝায়, মুনাফা। এখানকার পিকে কি বলা হয়, পিকে বলা হয় মূলধন বা আসল, ঠিক আছে, মূলধন বা আসল। তারপর এন হলো আমাদের এখানকার সময়, ঠিক আছে। আর আর কে বলা হয় আমাদেরকে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। এই 4টা জিনিসের ভিতরে অবশ্যই আপনাকে 3টা জিনিস পরীক্ষার হলে দিবে আর একটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রশ্নে কী কী দেওয়া আছে, শতকরা বার্ষিক কত মুনাফায়, বার্ষিক কত মুনাফায়, তার মানে এটা মুনাফার হার, শতকরা হার, ঠিক আছে। আর এর মান বাই করতে বলছে, এত টাকার, তার মানে এটা আমার আসল পির মান, এত বছরে এটা আমার এন মান, মুনাফা তার মানে এটা আমার আয়ের মান। তাহলে ওই অনুযায়ী যদি এখানে বসাই দেই, তাহলে আয়ের মান দেওয়া আছে কত 1500, পির মান আমার কত
3000 গুণন এন কয় বছর, 5 বছর, আর এর মান কত পার্সেন্ট, এটা এমই বাইর করবে, এটাই উদ্দেশ্য। আপনারা এইদিকে কাটাকাটি করতে পারেন, সমান সমান এইদিকে কাটাকাটি করা যায়, 1 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর কাটা, 15 30 কাটলে কত 2, তাহলে বাকি কি থাকবে, আর ওখানে থাকলো 5 দুগুণে 10, ওই 5 দুগুণে 10 এইদিকে এসে ভাগ হয়ে গেল। আর এর মানটা তো আমরা পার্সেন্টেজে প্রকাশ করি, শতকরা, তার মানে আমার 100 গুণ দিয়ে শতকরা চিহ্ন দিতে হবে, তাহলে 10 আর 100 কাটাকাটি করলে 10, তাহলে আমাদের আর এর পার্সেন্টেজ হবে 10%, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, সরল মুনাফার সকল অঙ্ক এরকম, আপনার হয় মুনাফা দেওয়া থাকবে, আসল বাইর করতে বলবে, সময় বাইর করতে হবে, সুদের হার বা মুনাফা, যে কোনো একটা অজানা, বাকি তিনটাই জানা থাকবে। ঠিক আছে, ওকে। পরের যে প্রশ্নটা আমাদের বীজগণিতের মান নির্ণয়ের প্রশ্ন, খুব সহজ, আপনারা জানেন এই টাইপের যত প্রশ্ন আসবে এগুলোর জন্য সূত্রগুলো জানা জরুরি আর কি। সূত্র মনে থাকলেই হয়। a প্লাস বি হোল স্কোয়ারের স্বাভাবিক সূত্র কি জানি আমরা, জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, সূত্র এরকম জানি, বা মাইনাস হলে এখানে মাইনাস হলে এখানে প্লাস মাইনাস, এটা তো প্লাসই অল টাইম হবে, এটা প্লাস মাইনাস অনুযায়ী বসবে। আবার যদি এটার সূত্র গেল, আবার এটা একটা অনুসিদ্ধান্ত আছে এরকম, যে প্লাস মাইনাস দিয়ে যদি এরকম অনুসিদ্ধান্ত বাইর করতে বলে, সূত্রটা এরকম হবে তখন a প্লাস মাইনাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস মাইনাস 4ab, আমি দুটো একসাথে দিচ্ছি, ঠিক আছে, এই জন্য এরকম মনে হচ্ছে। সূত্রগুলো যদি ভেঙে বলি, এটা দুটা পার্ট হবে, এটা হবে এরকম যে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমি সূত্রে লিখতে পারবো a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা উল্টা করে দিই, এটা মাইনাস তারপর প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে হবে প্লাস 4ab, ঠিক আছে। আর একটা আছে, যদি আমি a মাইনাস বি হোল স্কোয়ার লিখি, তাহলে হবে এখানে a প্লাস বি হোল স্কোয়ার, আর এদিকে হবে মাইনাস 4ab, ঠিক আছে, 4 দিয়ে, ঠিক আছে, এরকম সূত্র। তাহলে আমরা এখানে যেহেতু তাই দেওয়া আছে, আমরা এই সূত্র এখানে অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই করলে কি হবে দেখেন, আমাদের খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। এখানে যদি এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে, তাহলে এর সূত্র যদি ওই রিলেটেড বসাই, তাহলে এক্স প্লাস, মানে এটা a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে মাইনাস 4ab, তাহলে এখানে যদি আমরা মান বসাই দেই, তাহলে এটার পুরোটার মান 2, 2 এর ওপর a স্কোয়ার, এটা এক্স এক্স কাটা মাইনাস 4, তাহলে 0, এটা আমাদের অ্যান্সার 0। ওকে, পরের প্রশ্নটা দেখেন, যে 5টি ঘন্টা একত্রে বেজে যতক্ষণ 5, 10, 15, 20 ও 25 সেকেন্ড অন্তর বলুক, একটা অন্তর বলুক, আবার একত্রে বাজতে লাগলো, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? মনে করেন পৃথিবীর যে কোনো 5 প্রান্তে আপনি 5টা ঘন্টা রাখছেন, বা যে কোনো 5টা জায়গায় 5টা ঘন্টা রাখছেন, ঘন্টা একসাথে আপনি বাজায় ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়ার পর দিয়ে 1 ঘন্টা 5 সেকেন্ড পর বাজে, 1 ঘন্টা 10 সেকেন্ড পর বাজে, 15 সেকেন্ড পর বাজে, 20 সেকেন্ড, 25 সেকেন্ড পর বাজে, এভাবে তারা বাজতে থাকলো। তাহলে বলছে কতক্ষণ পর তারা একত্রে বাজবে। তাহলে সবচেয়ে বড় কথা হলো এই প্রশ্নের কোথাও কিন্তু ইন্ডিকেট করে দেওয়া নাই এই প্রশ্নের সলিউশন কীভাবে করতে হবে। অ্যান্ড আমরা যখন লসাগু গসাগু চিন্তায় আসি, তখন আমাকে বুঝতে হবে যে আমি এই প্রশ্নটা লসাগু বা গসাগু কেন করব, কি কারণে। সেটা হলো এই প্রশ্নটার এই কারণে আমি লসাগু করব, কারণ আমরা জানি লসাগু হলো কি একত্রিত বা সমষ্টিগত রূপ। আমার যতগুলা রাশি দেওয়া থাকবে সবগুলার একত্রে নিয়ে, বা যতগুলা সংখ্যা দেওয়া সবগুলো একত্রিত রূপ হলো কি আমার লসাগু। আর গসাগু হলো শুধুমাত্র কমন নিয়ে, তাই না? তাহলে যেহেতু একত্রে চাইছে, তার মানে আমার লসাগু হবে। তাহলে লসাগু হবে কার কার? 5, 10, 15, 20 আর কি 25। আমরা লসাগু 2-3 ভাবে করতে পারি। এই সিস্টেমটাতে যদি আমরা করি, প্রথমে আমার জায়গা থেকে আমি যেটা শেখাই বা বলি, আপনি একদম সব থেকে ছোটো দ্বারা শুরু করবেন, 2 দ্বারা, তারপর 3 দ্বারা, তারপর 5 দ্বারা। আপনার চোখে মনে হতে পারে যে আগে 3 দিলে ভালো হবে, আগে 5 দিলে ভালো হবে। মানে যদি 2 দ্বারা যায়, যেহেতু লসাগু যে কোনো 2টা সংখ্যাও যদি 2 দ্বারা যায়, আপনি আগে 2 দ্বারা নেন, আপনার গোটায় আসবে বিষয়টা, ঠিক আছে? তাহলে আপনি 20কে কী দিলেন? 10, 25। এবার কিন্তু আপনার মানে জোর সংখ্যা থাকলেই 2 দ্বারা যাইতো, জোর সংখ্যা একটা আছে, 2টা নাই, তাহলে আপনি আর 2 দিতে পারবেন না। এবার আপনি 3-এর দিকে আসেন, দেখেন 3 দিয়ে যদি দেন, তাহলে শুধুমাত্র 15কে যাবে, আর কাউকে যাবে না। তার মানে 3 দিয়ে না 5, তাহলে 1, এটা 3, এটা 2, আর এটা কত? 5। আর যায় না, তার মানে আমাদের লসাগু আসবে কত? 2 × 2, 5। এই 2টা দ্বারা গেইছে, 3 দ্বারা যায় নাই, তারপর নিতে হবে 2ও নিতে হবে, 5ও নিতে হবে। তাহলে আমাদের লসাগু টোটাল কত আসবে এখানে? 5 × 2 = 10, 3 × 10 = 30, 5 × 3 = 150, 300 সেকেন্ড। ডাটা যেহেতু সেকেন্ডে দেওয়া আছে, এটা সেকেন্ডে, অ্যান্ড অপশনে যদি সেকেন্ডে থাকে সেকেন্ডে,
আর মিনিটে থাকলে মিনিটে আমরা জানি কি 300 সেকেন্ডকে আমরা 60 দ্বারা যদি ভাগ দিই তাহলে আমরা মিনিট পেয়ে যাব। 60 সেকেন্ড 1 মিনিট, তাহলে এখানে কত মিনিট আসে? 5 মিনিট। তাহলে ওটা কতক্ষণ পরে একত্রে বাজবে ভাই? 5 মিনিট পর একত্রে বাজবে। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। আমাদের পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে কি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে। এখন বলেন কোন একটা সামান্তরিক কেমন হবে, এটা ডিপেন্ড করবে সামান্তরিকের সংজ্ঞা যদি অনুসারে আমরা ফলো করি। সামান্তরিকের সংজ্ঞা কি? যে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান আর কি হবে? সমান্তরাল। তার মানে এটা যা হবে এটাও তাই হবে আর সমান্তরাল হবে। বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং কি হবে ভাই? সমান্তরাল। এটাও যা হবে এটাও তাই হবে। ঠিক আছে, বিপরীত বাহুদ্বয় কি পরস্পর সমান এবং সমান্তরাল হবে। কিন্তু সামান্তরিকের কোনো কোণেই 90 ডিগ্রি হয় না। কোনো কোণে কি হয় না? 90 ডিগ্রি হয় না। যেহেতু 90 ডিগ্রি হয় না পরস্পর সমান সমান্তরাল, তার মানে অবশ্যই সামান্তরিকের কি একটা কর্ণ ছোট হবে আর একটা কর্ণ কি হবে? বড় হবে স্বাভাবিকভাবে। কিন্তু আপনি যদি বলেন না আমি এই কর্ণগুলোকে ছোট বড় না বানাই এগুলো সমান বানাবো, তার মানে 4টা বাহুই কি হবে তখন আপনার? সমান হয়ে যাবে। 4টা বাহু সব কী হয়ে যাবে ভাই? সমান হয়ে যাবে। তাহলে আপনার যদি 4টা বাহুই সমান হয়ে যায়, ঠিক আছে, তারপরে কিন্তু আপনার কর্ণদ্বয় কী হবে? কম বেশি হবে। এখন যদি আপনি কর্ণদ্বয় সমান বানাইতে চান, তার মানে এটাকে আর হেলানো যাওয়া হবে না, এটাকে সোজা বানাইতে হবে। এটাকে সোজা 4টা বাহু সমান আর কি হবে? এরকম করে সোজা। এরকম যখন সোজা হবে তখন এর কর্ণ যতটুকু এর কর্ণ ততটুকু। এখন 4টা বাহু সোজা, তাহলে আপনার কর্ণদ্বয় কি? সমান। আর কর্ণদ্বয় সমান যার হয় ওটাকে আমরা আয়তক্ষেত্র বলি। ঠিক আছে, এটা কি ভাই? এই 4টা বাহু সমান, এটা কি? আয়তক্ষেত্র। তাহলে আমাদের এখানে অপশনে কি আছে? আয়তক্ষেত্র। ঠিক আছে, যদি সমান হয় এটাকে আমরা বর্গক্ষেত্রও বলতে পারি, সোজা। কিন্তু যেহেতু ট্রাপিজিয়াম হেলানো, তার মানে এটাকে যদি আমরা হেলায় চিন্তা করি, ঠিক আছে, হেলায় যদি চিন্তা করি, সমান কিন্তু হেলানো, সমান আবার হেলানো। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? বর্গক্ষেত্র হবে না, কারণ বর্গক্ষেত্র হলে তো 4টা কোণে 90 ডিগ্রি করে হয়ে যেত, এটা তাহলে বর্গক্ষেত্র। আর যেহেতু আমাদের সামুদ্রিকের 90 ডিগ্রি না, কোণগুলো সব কি ভিন্ন ভিন্ন কিন্তু কর্ণ সমান, তাহলে ওটাকে কি বলতে হবে আমাদের? আয়তক্ষেত্র।